সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসাপুর বাসামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো ও তোমাদের বাসায় অবস্থান করছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসউদ বিন রশিদ, প্রভাষক, ইতিহাস বিষয়। আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে তোমার পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। বিগত ক্লাসের আলোচনার ধারাবাহিকতায় আমি আজকের ক্লাসে তোমাদের নিকট যে বায়ান্নের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত, কিভাবে তোমার ভাষা আন্দোলনটার সূচনা হয়েছে এবং কিভাবে আমরা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসাবে পেতে সক্ষম হয়েছি এবং কোন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসাবে পেতে সহায়ক ভূমিকা হিসাবে তোমার পালন করেছে, সেই বিষয়গুলো আজকে ক্লাসে কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবা বলে আমি আশা রাখছি। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে বায়ান্নের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত এই বিষয়টি নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। যে তোমরা নিশ্চয় জানো যে 1946 সালে যে ভারত বিভক্তির যে বিষয়টি যখন স্পষ্ট হয়ে যায়, যে আমরা জানি যে 1947 সালে তোমার দেশভাগ হয়েছে, সেই 1947 সালের পূর্বে অর্থাৎ 1946 সালে যখন ভারত বিভক্তির বিষয়টি যখন স্পষ্ট হয়ে যায়, তখনই শুরু হয় রাষ্ট্রভাষা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা। অর্থাৎ যখন দেশভাগ হবে তখন রাষ্ট্রভাষা কি হবে তোমার পাকিস্তান অংশে অর্থাৎ পূর্ব পশ্চিম পাকিস্তানে, এই বিষয়টি নিয়ে কি হয় তোমার জল্পনা কল্পনা শুরু হয়। 1947 সালের 18 মে হায়দ্রাবাদে অনুষ্ঠিত মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের উদ্যোগে এক উর্দু সম্মেলনের সভাপতির ভাষণে কেন্দ্রীয় মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের জাতীয় ভাষা। একই সাথে তোমার এই যে একই সময়ে তোমার জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তোমার ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। আমরা দেখতে পাচ্ছি যে তোমার মুসলিম লীগের অন্যতম নেতা চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা করেন যে কি উর্দু হবে পাকিস্তানের জাতীয় ভাষা, এবং তারপরেই যে সেই একই বছর 1947 সালের যে ওই বছরে জুলাই মাসের দিকে তোমার আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ তিনিও কি বলেন, উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। এর প্রতিবাদে ভাষাতাত্ত্বিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের ভাষা সমস্যা শিরোনামে এক প্রবন্ধ লিখেন। ডক্টর জিয়াউদ্দিনের সেসব বক্তব্য খণ্ডন করেন। বিভিন্ন সময় মুসলিম লীগের অবাঙালি নেতৃত্ব ও বুদ্ধিজীবী শ্রেণী যে উর্দুকে নতুন রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করেছিল, তা পাকিস্তান প্রতিষ্ঠার বহু পূর্বে স্পষ্ট হয়ে যায়। আর সেই সম্পর্কে ভারত বিভক্তির পূর্বে তৎকালীন বঙ্গীয় তোমার মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাসিম ও তার অনুসারীগণ বাঙালিদের সতর্ক করে দিয়েছিলেন। এইভাবে তোমার কি হয়, বায়ান্নের ভাষা আন্দোলনের একটা পরিপ্রেক্ষিত, একটা প্রাথমিক সূচনা বা প্রাথমিক তোমার জল্পনা কল্পনা কি হয়েছিল, সূচনা হয়েছিল এই বায়ান্ন ভাষা আন্দোলন এর সূচনা। এরপরে দেখো তোমরা, ভাষা আন্দোলনের পূর্বে বাংলার গণপরিষদ যে ধীরেন্দ্রনাথ দত্ত, যে ভাষা আন্দোলনের পূর্ব বাংলার গণপরিষদ ধীরেন্দ্রনাথ দত্ত, যে তোমার বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসে তোমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে তোমার ধীরেন্দ্রনাথ দত্ত। যে আমরা যে বর্তমান বাংলা ভাষায় আজকে এই যে এখনই তোমাদের যে বাংলা ভাষার মধ্যে যে ক্লাস হচ্ছে, যে বাংলা ভাষা তোমরা শুনছো, যে বাংলা ভাষা তোমরা বলছো, সেই বাংলা ভাষা সৃষ্টির পিছনে যে একজন ব্যক্তি সর্বাপেক্ষা
অবদান রেখেছিলেন, ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসাবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি প্রথম কি করেন, বাংলা ভাষার পক্ষে লড়াইয়ের সূত্রপাত করেন এই ধীরেন্দ্রনাথ দত্ত। দেখো যে 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি সদস্যদের বাংলায় বক্তৃতা প্রদান এবং সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য তিনি কি করেন, একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। তিনি বাংলাকে সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে উল্লেখ করে একটি রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার কি করেন, দাবি করেছিলেন এই ধীরেন্দ্রনাথ দত্ত। তোমার আমরা দেখি এছাড়াও তিনি সরকারি কাজে যে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিও কি হন, প্রতিবাদ জানান। সংসদ সদস্য প্রেমহরি বর্মন, তারপর তোমার এরপর আমরা আরো দেখি যে ভূপেন্দ্র কুমার দত্ত, তারপর তোমার হচ্ছে শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল যে ধীরেন্দ্রনাথ যে দত্ত যে প্রস্তাবটি যে বাংলাকে তোমার পূর্ব পাকিস্তানের এবং পাকিস্তানের ভাষা হিসাবে অন্যতম ভাষা হিসাবে মর্যাদা দেওয়ার জন্য গণপরিষদে তিনি যে প্রস্তাব উপস্থাপন করেছিলেন, সেই প্রস্তাবের পক্ষে অন্যতম সংসদ সদস্য প্রেমহরি বর্মন, ভূপেন্দ্র কুমার দত্ত এবং শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল। তারা ছিলেন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত সংসদ সদস্য, সুতরাং তাদের এই সমর্থনের মধ্যে পূর্ব পাকিস্তানের জনমতের স্বাভাবিক প্রতিফলন কি হয়েছিল, ঘটেছিল। তমিজউদ্দিন খানের নেতৃত্বে পরিষদের সকল মুসলমান সদস্য যারা ছিলেন মুসলিম লীগের দলীয় একযোগে প্রস্তাবের বিরোধিতা করেন। খাজা নাজিমুদ্দিনের প্রস্তাবের বিরোধিতা করে বক্তৃতা দেন। তিনি বলেন, পূর্ব বাংলার অধিকাংশ মানুষ চায় রাষ্ট্রভাষা কি হোক, উর্দু হোক। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবটিকে পাকিস্তানের বিভেদ সৃষ্টির অপচেষ্টা বলে উল্লেখ করেন। উর্দুকে লক্ষ কোটি মুসলমানের ভাষা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা কেবল উর্দুই হতে পারে। অনেক বিতর্কের পর সংশোধনী ভোটে বাতিল হয়ে যায়। সংসদীয় দলের আপত্তির কারণে অনেক বাঙালি মুসলমান সংসদ সদস্য তোমার ধীরেন্দ্রনাথ দত্তের উত্থাপিত সংশোধনটিকে সমর্থন করতে পারেনি। এইভাবে তোমার আমরা দেখতে পাই যে গণপরিষদ বাংলা ভাষাকে নিয়ে কি হয়েছিল, তোমার বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং বাঙালি তোমার সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত তিনি কি করেছিলেন, গণপরিষদের মধ্যে বিষয়টি উত্থাপিত করেন এবং উত্থাপনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য এবং বাংলাকে পূর্ব পশ্চিম পাকিস্তানের অন্যতম ভাষা হিসাবে আদায়ের জন্য একটি মাইলফলক হিসাবে সেদিন কি করেছিল, ভূমিকা রেখেছিল তোমার ধীরেন্দ্রনাথ দত্ত। এরপরে দেখো 48-এর রাজপথ, গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা। 48-এর রাজপথ, তারপর তোমার গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা। যে আমরা দেখতে পাই যে যখন ধীরেন্দ্রনাথ 1948 সালে এই বিষয়টি উত্থাপন করেছিলেন, তখন আমরা গণমানুষ ও ছাত্র সমাজের মধ্যে কি হয়, এটার একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকে। আর সেই প্রতিক্রিয়াটা হচ্ছে তোমার এইরূপে যে ভাষা আন্দোলনকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। আমরা ভাষা আন্দোলনকে তোমার দুটি পর্যায়ে বিভক্ত করতে পারি। এর প্রথম পর্যায়ে হচ্ছে তোমার 1947 থেকে 1948 সাল, যে ভাষা আন্দোলনকে আমরা দুটি পর্যায়ে কি করতে পারি, ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম পর্যায়ে হচ্ছে 1947 থেকে 1948 সাল। এই সময়ে তোমার ভাষার প্রশ্ন আর বিতর্কের যে ভাষার প্রশ্ন এবং বিতর্কের মধ্যে না থেকে তা প্রতিবাদ বিক্ষোভে পরিণত হয়। যে 1947 থেকে 1948 সাল এই ভাষার মানে বাংলা ভাষার যে বিষয়টি, সেটা তোমার বিতর্কের মধ্যে না থেকে তা প্রতিবাদে কি হয়েছিল, তোমার বিক্ষোভে পরিণত হয়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা আগমন এবং ভাষা প্রশ্নে তার বক্তব্যের তীব্র প্রতিবাদ ছিল এই পর্যায়ে মুখ্য ঘটনা। পাকিস্তান প্রতিষ্ঠা হলে তোমার পাকিস্তানের নতুন রাজধানী করাচিতে 1947 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। এই সংবাদ ঢাকায় এসে পৌঁছলে পূর্ব বাংলার ছাত্র এবং বুদ্ধিজীবী মহলে তীব্র ক্ষোভের কি হয়, সৃষ্টি হয়। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত হয় তোমার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অন্যতম অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে কি করা হয়, আহ্বায়ক করে তোমার গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।
এই পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন 1948 সালের 23 ফেব্রুয়ারি। পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর তীব্র সমালোচনা করেন এবং গণপরিষদের নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। প্রতিবাদে সমগ্র পূর্ব বাংলায় হরতাল পালিত হয়, চলে গ্রেপ্তার নির্যাতন। 1948 সালের 26 ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয়। ওই দিন ছাত্ররা ঢাকায় শেখ মুজিবের নেতৃত্বে মিছিল বের করে, পরে তোমার আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। তোমার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলে সেখানে তোমার ছাত্ররা এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কি করেন, তোমার বক্তৃতা করেন। ছাত্র নেতৃবৃন্দের মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান, শামসুল হক, মোহাম্মদ তোহা, রণেশ দাশগুপ্ত এবং অজিত গ্রহ। 11 মার্চ ঢাকায় বিক্ষোভ ও ধর্মঘট এবং 13 মার্চ ঢাকার সকল শিক্ষার্থী প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়। এর ফলে পূর্ব বাংলার প্রাদেশিক সরকার অনেকটা দুর্বল হয়ে পড়ে। আন্দোলন দমাতে তারা গ্রহণ করে নানান রকম নিপীড়নমূলক তৎপরতা। বেশ কিছু ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে শওকত আলী, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, ওলি আহাদ এবং শেখ মুজিব অন্যতম। এই পরিস্থিতিতে 15 মার্চ পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে 8 দফা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে খাজা নাজিমুদ্দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য গণপরিষদে প্রস্তাব উত্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া বন্দীদের মুক্তি, 144 ধারা প্রত্যাহার প্রভৃতি দাবি মেনে নেওয়া হয়। মূলত এই চুক্তির উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনা এবং গভর্নর তোমার এবং যে এই পূর্ব বাংলার যে তোমার একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এই উত্তেজনাকে প্রশমিত করা, এই প্রশমিত করার তারা প্রচেষ্টা চালায় এবং এই প্রচেষ্টার মাধ্যমে আন্দোলনকে দমাতে তারা গ্রহণ করে নানান ধরনের তোমার কি করে নিপীড়নমূলক তৎপরতা। বেশ কিছু ছাত্র নেতাকে তোমার গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তোমার আমরা দেখতে পাই যে শওকত আলী ছিল, তারপরে এরপরে কাজী গোলাম মাহবুব ছিল, শামসুল হক ছিল, ওলি আহাদ ছিল এবং শেখ মুজিবুর রহমানও অন্যতম। এই তোমার তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তারপর এই পরিস্থিতি যখন 15 মার্চ পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে 8 দফা তোমার চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে খাজা নাজিমুদ্দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য গণপরিষদে প্রস্তাব উত্থাপনের প্রতিশ্রুতি দেন। এছাড়া বন্দীদের মুক্তি, 144 ধারা প্রত্যাহার প্রভৃতি দাবি মেনে নেওয়া হয়। মূলত এই চুক্তির উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি কি করা, নিয়ন্ত্রণে আনা এবং গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার ঢাকা সফরকে নির্বিঘ্ন করা। পরবর্তীতে নাজিমুদ্দিন এই সকল চুক্তি ভঙ্গ করে উর্দুকে রাষ্ট্রভাষা করার চেষ্টা করেন। 1948 সালের তোমার মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা সফরে আসেন এবং 21 মার্চ রেসকোর্স ময়দানে তোমার এবং 24 মার্চ কার্জন হলে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে তোমার ঘোষণা করে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সাথে সাথে উভয় স্থান থেকেই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠে এবং নানা প্রতিধ্বনি সৃষ্টি হয়। এভাবে তোমার 1948 সালে বাংলা ভাষাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য এবং উর্দুকে যে পাকিস্তানের যে ভাষা হিসাবে তারা স্বীকৃতি দেওয়ার জন্য এবং তারা উর্দুকে পাকিস্তানের তোমার রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার জন্য এবং পূর্ব পাকিস্তানের ভাষা হিসাবে প্রতিস্থাপন করার জন্য তারা যে জোর প্রচেষ্টা প্রশাসনিকভাবে করেছিল, এই জিনিসটা প্রতিহত করার জন্য ছাত্র সমাজ তখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমরা আজকের আলোচনা থেকে আমরা সেটা দেখতে পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে আজকে যে আমরা ভাষার যে 52-এর ভাষা আন্দোলনের যে পরিপ্রেক্ষিত, এরপর তোমার ভাষা আন্দোলনের পূর্ব বাংলার গণপরিষদের ধীরেন্দ্রনাথ দত্তের যে অবদান, এরপর 48-এর রাজপথ, তারপর গণমানুষ ও ছাত্র সমাজের যে ভূমিকা, যে আজকের ক্লাসে যেটা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা আরো ভালো করে জানার জন্য, আরো ভালো করে বোঝার জন্য তোমাদের পাঠ্যপুস্তকের যে ইতিহাস প্রথম পত্রে পাকিস্তানের আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি, এই অধ্যায়টি তোমরা যদি আরো ভালো করে পড়ো তোমাদের ভাষায়, তাহলে আরো ভালো করে জানতে পারবে বলে আমি আশা রাখছি। এবং তোমাদের যখনই সরকার তোমাদের পরীক্ষা গ্রহণ করে, তাহলে এই অধ্যায়টি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি
মনে করি, এবং সরকার যদি তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে তাহলে এই অধ্যায়টি তোমাদের জন্য সেই সংক্ষিপ্ত সিলেবাসে থাকবে বলে আমি আশা রাখছি। এই জন্য তোমরা এই অধ্যায়টি এবং এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে, শুনবে এবং বাসায় পড়বে এই আশা রাখছি। এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে বাসায় একটা কাজ দেব, সেটা হচ্ছে তোমার 48 এর রাজপথে ভাষার দাবিতে ছাত্র সমাজের ভূমিকা তুলে ধরো। যে তোমাদের বাসার কাজ যখন তোমাদের কলেজ খুলে যাবে, তোমরা যখন তোমাদের প্রিয় ক্যাম্পাসে ফিরে আসবে, তখন আমি বিষয়গুলো প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব এবং নেওয়ার চেষ্টা করব। তার মধ্যে আজকের অন্যতম যে আলোচনার উপর একটি তোমার প্রশ্ন থেকে যাবে তোমাদের জন্য বাকি কাজ, সেটা হচ্ছে 48 এর রাজপথে ভাষা আন্দোলনে যে ছাত্র সমাজের যে ভূমিকা ছিল সেটা তুলে ধরো। এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ধন্যবাদ।